ওয়েলকাম ব্যাক ওয়ান সেকেন্ড টু দিস চ্যানেল ইংলিশ ফর অল। তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছো তোমাদের জন্য এই স্টোরিটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই আর.কে নারায়ণ। দেখো, নর্মালি যদি বলা হয় যে কারা হয় অ্যাস্ট্রোলজার, অর্থাৎ যারা সাধু হয়, সন্ন্যাসী হয়, জ্যোতিষী হয় আর কি, যারা বিভিন্ন মানুষের ভবিষ্যৎ বলতে পারে, ওদেরকে আমরা অ্যাস্ট্রোলজার বলে থাকি। অতএব অ্যাস্ট্রোলজার হচ্ছে সবথেকে সহজ কথা বললে বলা যায় যে একজন জ্যোতিষীর দিন সম্পর্কে এখানে বলা হচ্ছে। সে কী করে তার দিন অতিবাহিত করে, কীভাবে মানুষের ভবিষ্যৎবাণী করে। সত্যিই খুব ইন্টারেস্টিং একটা স্টোরি, এবং এই গল্পের টুইস্টটা সত্যিই খুব ইন্টারেস্টিং যখন আমরা লাস্টের দিকে যাব। তাই তোমরা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদিও জানি এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তবু চেষ্টা করব দুটো সেগমেন্টের মধ্যে পুরো কমপ্লিট করার জন্য। তোমরা এই যে স্টোরি তার বাংলা মানে সম্পর্কে জানতে চেয়েছিলে, তাই আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের যে কিউরিওসিটি ছিল ওটাকে অবশ্যই স্যাটিসফাই করবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও শেয়ার করো বন্ধুদের মধ্যে। দেখো, তোমরা নিশ্চয়ই জানো যে আর.কে নারায়ণ খুব বিখ্যাত ছিল। তার যে শর্ট স্টোরি কালেকশন মালগুড়ি ডেজ, তার জন্য বিখ্যাত ছিল। আমাদের বর্তমানের এই যে স্টোরিটা, এই স্টোরিটা পাবলিশড হয়েছিল যে অ্যান্থোলজিতে বা যে শর্ট স্টোরি কালেকশনের মধ্যে, তার নাম হচ্ছে অ্যাস্ট্রোলজার্স ডে অ্যান্ড আদার স্টোরিজ। যদিও পরবর্তী সময়ে এই গল্পটাকে আমরা দেখতে পাই মালগুড়ি ডেজের অন্তর্ভুক্ত অবস্থায়। তার মানে সহজ করে বলতেই পারি, তোমাদের যে এমসিকিউ কোশ্চেন আসে সেখানে অনেক সময় এইরকম কোশ্চেনটা আসে যে কোন জায়গায় বা কোন কাব্যগ্রন্থের মধ্যে বা কোন কালেকশনের মধ্যে বা কোন অ্যান্থোলজির মধ্যে এই স্টোরিটা পাবলিশড হয়েছিল। তখন তোমাদের লিখতে হবে কি না, অ্যাস্ট্রোলজার্স ডে অ্যান্ড আদার স্টোরিজ, এবং এই সালটা ছিল 1947 সাল। এইটুকুনি এক্সট্রা ফ্যাক্ট তোমরা মনে রাখো, এর বাইরে আর কোনো কোশ্চেন পড়ে না। এবার যতগুলো কোশ্চেন পড়ে তোমাদের সমস্ত কিছুই কিন্তু টেক্সচুয়াল কোশ্চেন হয়। তাই টেক্সটটাকে অবশ্যই ভালো করে পড়বে, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই পুঙ্খানুপুঙ্খ পড়বে। এবং এই ভিডিওতে আমি তোমাদের সাহায্য করব প্রত্যেকটার মানে বলার জন্য, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল শব্দের মানে তোমরা বুঝতে পারবে, এবং সেই জন্য অবশ্যই তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো। চলো এবার শুরু করি। Punctually at midday, he opened his bag and spread out his professional equipment. পাংচুয়ালি at midday বলতে ঠিক ভর দুপুরে, অর্থাৎ পুরো দুপুরবেলা এবং নিয়মিত। পাংচুয়ালি মানে হচ্ছে একেবারে সময়ের প্রতি যে আনুগত্য প্রকাশ করা হয় বা নিয়মানুবর্তিতা বলি আমরা। অতএব একজন ঠিক ভর দুপুরেই বা ঠিকঠাক দুপুরে, অতএব প্রত্যেক দিন সেই কাজটা কিন্তু করে। হি ওপেন্ড হিজ ব্যাগ, সে তার ব্যাগটা খোলে, অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট। ব্যবসা চালাবার জন্য যে সমস্ত যন্ত্রপাতি, যে সমস্ত ইকুইপমেন্ট তার ব্যাগের মধ্যে থাকে সেগুলোকে বলা হচ্ছে কি না, প্রফেশনাল ইকুইপমেন্ট। অতএব ওই লোকটা এই সমস্ত জিনিসগুলোকে কী করছে, আস্তে আস্তে করে বের করছে, প্রসারিত করছে। হুইচ কনসিস্টেড অফ এ ডোজেন কাউরি সেল, এবং যার মধ্যে ছিল, অতএব ওই যে ইকুইপমেন্ট ওর মধ্যে আছে কি না 12টা কাউরি সেল। কড়ি বলি আমরা, অনেক সময় আমরা সেই কোমরে পড়ি না তাবিজের মতো করে সাদাগুলো, তা কড়ি বলা হয়। সেই রকম এই কাউরি সেলগুলোকে সে কী করছে, ভালো করে ছড়িয়ে রাখছে। তার যে সামনের দিকে যে জায়গাটা ছিল সেই জায়গাটাতে ছড়িয়ে রাখছে। এ স্কোয়ার পিস অফ ক্লথ, একটা চৌকা কাপড় ছিল, উইথ অবসকিউর মিস্টিক চার্ট অন ইট, যার উপরে অস্পষ্টভাবে অদ্ভুত রকমের কিছু লেখা আছে, যে লেখাগুলো হয়তো আম পাবলিক খুব সহজে বুঝতে পারবে না। এ নোটবুক, এবং এ নোটবুক ছিল, অ্যান্ড এ বান্ডেল অফ পালমিরা রাইটিং। আর কি আছে না, ভবিষ্যৎবাণী করার জন্য কিছু কাগজের মধ্যে কিছু লেখা হয় আর কি, সেই রকমের পাতার ওপরে কিছু লেখা আছে, এই রকমের এক বান্ডেল লেখা সেখানে আছে। হিজ ফোরহেড ওয়াজ রেসপ্লেন্ডেন্ট উইথ স্যাক্রেড অ্যাশ, এবং তার যে কপালটা একেবারে আবৃত ছিল, মানে ঘষা অবস্থায় আবৃত ছিল, কিসের দ্বারা না, স্যাক্রেড অ্যাশ, পবিত্র ছায়ের দ্বারা। অতএব সহজ করে বললে বুঝতেই পারবে যে হয়তো সে পবিত্র ছাইকে নিয়ে তার পুরো কপালটার মতো ঘষে রেখেছিল। অ্যান্ড ভার্মিলিয়ন, আর সিঁদুর ছিল। অ্যান্ড হিজ আই স্পার্কলড উইথ এ শার্প অ্যাবনর্মাল গ্লিম, এবং তার চোখগুলো চকচক করতো উইথ এ শার্প অ্যাবনর্মাল গ্লিম, একটা খুব তীক্ষ্ণ অস্বাভাবিক রকমের উজ্জ্বলতা নিয়ে তার চোখগুলো জ্বলজ্বল করতো। হুইচ ওয়াজ রিয়েলি অ্যান আউটকাম অফ এ কন্টিনিউয়াল সার্চিং লুক ফর কাস্টমার। এই রকমের চাকচিক্যময় চোখটা হওয়ার মূল কারণটা কী ছিল না,
অ্যান আউটকাম অফ এ কন্টিনিউয়াল সার্চিং ফর কাস্টমার, যে নিয়মিত বা নিরন্তর কাস্টমার খোঁজ করার জন্য তার চোখের যে চনমনে ভাবটা ছিল, সেই জিনিসটার ফলে কী করতো, তার চোখটা অতিরিক্ত পরিমাণে উজ্জ্বলতা প্রকাশ করতো। বাট হুইচ ইজ সিম্পল ক্লায়েন্টস টুক টু বি এ প্রফেটিক লাইট, কিন্তু তার কাছে আসা গড়পড়তা ক্লায়েন্ট বা কাস্টমারগুলো তার এই চোখের এই যে উজ্জ্বলতাকে ভাবত কী হিসাবে, টু বি এ প্রফেটিক লাইট, একটা দিব্য শক্তি হিসেবে ভাবত। অ্যান্ড ফেল্ট কমফোর্টেড, ফলে তার কাছে এলে ওই কাস্টমারগুলোকে আশ্বস্ত বোধ করতো, তারা ভাবত নিশ্চয়ই এই অ্যাস্ট্রোলজার তাদেরকে উপযুক্ত ভবিষ্যৎবাণী বলতে পারবে এবং সেখান থেকে তারা বাঁচতে পারবে। দ্য পাওয়ার অফ হিজ আইজ ওয়াজ কনসিডারেবলি এনহান্সড বাই দেয়ার পজিশন, কিন্তু প্র্যাকটিক্যালি তার এই যে চোখের উজ্জ্বলতা এটা বৃদ্ধি পেত তার অবস্থানের জন্য। অতএব চোখটা এমন একটা জায়গায় অবস্থিত ছিল, ফলে সেই চোখটা আপনা আপনি উজ্জ্বল মনে হতো। অতএব সহজ করে বললেই বলতে পারে যে কোনো একটা কালো অংশের মধ্যে সাদাকে রাখা হয়, তা সাদা অতিরিক্ত পরিমাণে উজ্জ্বলতা প্রকাশ করে। প্লেসড অ্যাজ দে ওয়ার বিটুইন দ্য পেন্টেড ফোরহেড, ওই চোখগুলোর অবস্থান ছিল কোথায় না, বিটুইন দ্য পেন্টেড ফোরহেড, ওপরে যে কপাল ছিল, কপালে কী ছিল না একেবারে আলতা মাখা ছিল বা সিঁদুর মাখা ছিল, ফলে এই যে পেন্ট অবস্থায়, এই যে রাঙিত অবস্থায়, রং করা অবস্থায় ফোরহেডটা ছিল, তার নিচে তার চোখটা অবস্থান ছিল। আর কে ছিল, ডার্ক হুইস্কার, এবং চোখের নিচে একরকম কালো কালো চুল ছিল, দাঁড়ি গোঁফ যেমন হয় সেই রকমের চুল ছিল। হুইচ ট্রিম ডাউন হিজ চিক্স, যে চুলগুলো তার গাল বেয়ে নিচের দিকে নেমে আসছিল। ইভেন এ হাফ উইকস আইজ, এমনকি অর্ধবোকা, যে খুব চালাক নয়, আমরা ইউজুয়ালি কী বলি যে চালাক মানুষের চোখ খুব উজ্জ্বল হয়। অতএব যে মানুষটা বোকা তার চোখটা হয়তো উজ্জ্বল হয় না, যে অর্ধবোকা তার চোখটাও হয়তো খুব উজ্জ্বল হয় না। উইথ স্পার্কল ইন সাচ এ সেটিং, অতএব একজন অর্ধবোকা মানুষের চোখটাও যদি ওই রকম অবস্থানে বিরাজমান হয়, সেই চোখটা সত্যিই খুব উজ্জ্বল হবে। টু ক্রাউন দ্য এফেক্ট, এবং এই এফেক্টগুলোকে আরও বেশি মজাদার করার জন্য, কাজে লাগানোর জন্য, হে ওন্ড এ স্যাফরন কালার টার্বান, সে জড়িয়ে নিত একটা গেরুয়া রঙের যে পাগড়ি বলা হয়, সেই পাগড়িকে জড়িয়ে নিত অ্যারাউন্ড হিজ হেড, তার মাথার চারিদিকে। দিস কালার স্কিম নেভার ফেল্ড, প্রকৃতপক্ষে এই যে গেরুয়া রঙের টার্বান এবং মাথায় যে স্যাক্রেড অ্যাশ ও সিঁদুর, এই সমস্ত কিছু কোনোদিনও বলে ব্যর্থ হয়নি তার কাস্টমারকে আকৃষ্ট করতে। অতএব ওই সাধু সবসময় বা প্রতিনিয়ত তার কাছে কাস্টমার পায় তার এই অ্যাপিয়ারেন্সের জন্য। পিপুল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম, মানুষের আকৃষ্ট হয় তার প্রতি, অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমস অর ডালিয়া, যেমনভাবে মৌমাছি আকৃষ্ট হয় কসমস ফুল বা ডালিয়া ফুল দেখলে যেমন আকৃষ্ট হয় সেই রকম। হি স্যাট আন্ডার দ্য বাউজ অফ এ স্প্রেডিং ট্যামারিং ট্রি, আর এই জ্যোতিষী সে বসে তার ব্যবসার যে কাজকর্ম, সেই কাজকর্ম চালাবার জন্য বসে কোথায়, আন্ডার দ্য বাউজ অফ এ স্প্রেডিং ট্যামারিং ট্রি, একটা দীর্ঘ বড় প্রসারিত তেঁতুল গাছ, তার ডালের নিচে ও বসত তার ব্যবসা করার জন্য। হুইচ ফ্ল্যাঙ্কড এ পাথ রানিং থ্রু দ্য টাউন হল, এবং এই গাছটা অবস্থান ছিল ঠিক একটা রাস্তার মাঝখানে, ফলে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গিয়েছিল, যে রাস্তাটা চলে গিয়েছে টাউন হলের দিকে। ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ, এই জায়গাটা খুব স্মরণীয় ছিল, খুব গুরুত্বপূর্ণ ছিল অনেক কারণের জন্য। A surging crowd was always moving up and down this narrow road morning till night. সার্জিং ক্রাউড মানে হচ্ছে উথলে পড়া ভিড়, অতএব এইরকম প্রচণ্ড ভিড় কী করতো, অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড, এই সরু সংকীর্ণ রাস্তা দিয়ে তারা সবসময় কিন্তু চলাফেরা করতো। মর্নিং টিল নাইট, সকাল থেকে রাত্রি পর্যন্ত। এ ভ্যারাইটি অফ ট্রেডস অ্যান্ড অকুপেশনস ওয়াজ রিপ্রেজেন্টেড অল অ্যালং ইটস ওয়ে, বিভিন্ন রকমের ব্যবসায়ীরা উপস্থিত হতো এই রাস্তার দুই ধারে। তাই বলছে ভ্যারাইটি অফ ট্রেডস, বিভিন্ন ধরনের ব্যবসা তারা কী করে না উপস্থিত হয়, কোথায় উপস্থিত হয় না অল অ্যালং ইটস ওয়ে, এই রাস্তার দুই ধারে উপস্থিত হয়। কারা কারা উপস্থিত হয়, মেডিসিন সেলার, অতএব যারা ঔষধ বিক্রি করে তারা, সেলার অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক, যারা
চুরি করা হার্ডওয়্যার, এমনকি ফেলে দেওয়া জিনিসপত্র বিক্রি করে তারাও সেখানে উপস্থিত হয়, ম্যাজিশিয়ানরা আসে, অ্যান্ড অ্যাবাভ অল আর সর্বোপরি অ্যান অকশনার অফ চিপ ক্লথ, একজন নিলামকারী আসে যে তার সস্তা কাপড়গুলোকে নিলামে বিক্রি করে, হু ক্রিয়েটেড অ্যানাফ ডিন অল ডে টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, আর যে কিনা প্রচণ্ড পরিমাণে, ডিন মানে হচ্ছে চিৎকার করা, সে প্রচণ্ড পরিমাণে হই হুল্লোড় করে চিৎকার করে অল ডে, সমগ্র দিন ধরে, কী করার জন্য? টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, হোল টাউন বলতে সমগ্র টাউনে বসবাসকারী মানুষদেরকে আকৃষ্ট করার জন্য সেইভাবে তার জিনিসগুলোকে বিক্রি করে। নেক্সট টু হিম ইন ভোসিফিরাসনেস, আর ঠিক তারপরেই, অতএব চিৎকার চেঁচামেচি হই হুল্লোড় করার দিক থেকে ওই চিপ অক্সিজেন সব থেকে প্রথমে আছে। তারপরে যে আসে সে হচ্ছে কেমে ভেন্ডর অফ ফ্রাইড গ্রাউন্ড নাটস, সে হচ্ছে একজন বিক্রেতা যে ভাজা বাদাম বিক্রি করে। যে ভোসিফিরাসনেস মানে হচ্ছে হই হুল্লোড় করা, চেঁচামেচি করা, চিৎকার করা। হু গেভ হিজ ওয়ার এ ফ্যান্সি নেম, যে তার এই বাদামের একটা খুব আকর্ষণীয় নাম দেয় ইচ ডে, প্রত্যেক দিন। কলিং ইট বম্বে আইসক্রিম ওয়ান ডে, একদিন চিৎকার করে বলে বম্বে আইসক্রিম আছে, বম্বে আইসক্রিম আছে। অতএব সে একদিন তার বাদামের নাম রাখে বম্বে আইসক্রিম। অ্যান্ড অন দ্য নেক্সট দিল্লি আলমন্ড, আর পরের দিন আবার সেই বাদামের নাম রাখে দিল্লির বাদাম বা দিল্লির আলমন্ড। অ্যান্ড অন দ্য থার্ড, আর তৃতীয় দিনে রাজাজ ডেলিকেসি, রাজার সুস্বাদু খাবার। অতএব সে প্রত্যেকটা দিন তার বাদামের নাম ভিন্ন ভিন্ন রাখে। অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ, এইভাবে প্রত্যেক দিন সে তার ব্যবসা চালিয়ে যায়। অ্যান্ড পিপুল ফ্লক টু হিম, আর মানুষজন তার কাছে জড়ো হয়। এ কনসিডারেবল পোর্শন অফ দিস ক্রাউড ড্যালিড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু, ড্যালিড মানে হচ্ছে জড়ো হওয়া। যদি আমরা কোনো ব্যাংকে যাই বা হোটেলে যাই, রিসেপশান থাকে না, অর্ধচন্দ্রাকার তার টেবিলটা থাকে, তার চারিদিকে আমরা কী করে জড়ো হই, এটাকে ড্যালি বলা হয়। এই কনসিডারেবল পোর্শন অফ দিস ক্রাউড, অর্থাৎ যে ক্রাউডগুলো এই বাদাম বিক্রেতা বা ওই যে নিলামকারী, কাপড় নিলামকারী যে দোকানদার ছিল তার কাছে জড়ো হয়, ঠিক ওই জায়গা থেকে কিছু কাস্টমারও কিন্তু চলে আসে এই জ্যোতিষীর দোকানের সামনে। দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজ্যাক্টেড হিজ বিজনেস বাই দ্য লাইট অফ এ ফ্লেয়ার, আর এই জ্যোতিষীর নিজস্ব কোনো আলো নেই, সে তার যাবতীয় যে ব্যবসার কাজ, লেনদেন আর কি, ব্যবসায়িক লেনদেন সমস্ত কিছুই সম্পন্ন করে বাই দ্য লাইট অফ এ ফ্লেয়ার, একটা আলোর যে স্ফুলিঙ্গ বা ঝলকানি বা ঝলক, তার দ্বারা। যে আলোটা, যেহেতু তার নিজের দোকানে আলো ছিল না, অতএব অন্য দোকান থেকে আলোটা আসতো। অতএব এখানটায় তোমরা মাথায় রাখবে ভালো করে, হুইচ ক্র্যাকলড অ্যান্ড স্মোকড আপ ফ্রম দ্য গ্রাউন্ড ইন আর চিপ সেলার, যে আগুনটা কী করতো, ক্র্যাকলটা, যে আগুনের স্ফুলিঙ্গ বেরিয়ে আসতো এবং সেটা পড়তো কোথায় না, ওই যে জ্যোতিষীর দোকানে। এবং এই আগুনটা বেরিয়ে আসতো কোন জায়গা থেকে না, গ্রাউন্ড ইন নট হিপ নিয়ার বাই। অতএব যেখানে ওই বাদাম বিক্রেতা ছিল, তার যে বাদামগুলো স্তূপাকারে সজ্জিত ছিল, সেই জায়গা থেকে একটা আলোর একটা রিফ্লেকশন চলে আসতো এই জ্যোতিষীর দোকানে। ফলে সেই আলোর সাহায্যে জ্যোতিষী তার যাবতীয় ব্যবসায়িক কাজকর্ম সম্পন্ন করতো। তাহলে হাফ দ্য এনচ্যান্টমেন্ট অফ দ্য প্লেস, এই জায়গাটার অর্ধেক আকর্ষণটা এই জন্য ছিল, কী জন্য না, ওয়াজ ডিউ টু দ্য ফ্যাক্ট, এই কারণের জন্য, দ্যাট ইট ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অফ মিউনিসিপ্যাল লাইটিং, কারণ এখানে পৌরসভার কোনো আলোকসজ্জা ছিল না, পৌরসভা থেকে কোনো আলোকস্তম্ভও ছিল না। দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই শপ লাইটস, এই জায়গাটা আলোকিত হতো দোকান থেকে বেরিয়ে আসা আলোর দ্বারা। ওয়ান অর টু হ্যাড হিসিং গ্যাস লাইট, একজন বা দুটো দোকানদার ছিল যাদের কিন্তু গ্যাস লাইট ছিল, যেখান থেকে হিসিস করে আওয়াজ বের হয়। সাম হ্যাড এ ন্যাকেট ফ্লেয়ার স্টাক অন পোলস, কিছু কিছু লোকের ছিল ন্যাকেট ফ্লেয়ার, অর্থাৎ ওপেন আলো, যেমন মোমবাতি বলতে পারো। মোমবাতির ক্ষেত্রে কি হয় না, আগুনটাকে আমরা ওপেনলি টাচ করতেও পারি, তো সেই রকমের কিছু হয়তো ছিল, চিমনির মতো ছিল কিছু, বা হ্যারিকেন যেমন হয় সেই রকম, সেখানে কিন্তু কোনো কাঁচের আস্তরণ ছিল না। এই রকম ওপেন যে ফ্লেম বলি বা ন্যাকেট ফ্লেম বলি, সেগুলো তারা কী করতো, ওদের যে খুঁটি ছিল সেই খুঁটির মধ্যে বেঁধে রেখে ব্যবসায়িক লেনদেন করতো। সামওয়্যার লেট আপ বাই ওল্ড সাইকেল ল্যাম্পস, আর
কিছু দোকানদার ছিল যাদের কিনা ওল্ডে সাইকেল ল্যাম্পস ছিল, সেই সাইকেল ল্যাম্পের সাথে ওদের দোকানটা আলোকিত হতো। অ্যান্ড ওয়ান অর টু লাইক দ্য অ্যাস্ট্রোলজার্স ম্যানেজড উইথআউট এ লাইট অফ দেয়ার ওন। আরও কিছু ব্যবসায়ী ছিল, একজন বা দুজন, ঠিক ওই জ্যোতিষীর মতো, যারা কিনা অন্যের আলোর সাহায্যে ব্যবসায়িক কাজকর্ম সম্পন্ন করতো। ইট ওয়াজ এ বিউইল্ডারিং ক্রিসক্রস অফ লাইট রেজ। এটা সত্যিই খুব একটা হতভম্বকর একটা আলোর রশ্মির খেলা ছিল, যেখানে আলো এটাকে একবার আলো একটা ওদিকে যাচ্ছে আর একবার আলো এদিকে আসছে, অ্যান্ড মুভিং শ্যাডোজ, আর মনে হতো যেন ছায়াগুলো প্রতিনিয়ত সরে যাচ্ছে। অতএব মানুষ যখন যাতায়াত করতো সেই ছায়াগুলো কী করতো, এদিক ওদিক নিরন্তর চলে বেড়াতো। দিস সুইটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল। আর এইরকম একটা পরিবেশ এই জ্যোতিষীর পক্ষে খুব ভালো ছিল। ফর দ্য সিম্পল রিজন দ্যাট হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড টু বি অ্যান অ্যাস্ট্রোলজার। এবং তার সহজ একটা কারণ হচ্ছে এইরকম, যে তার কিন্তু জীবনে জ্যোতিষী হওয়ার কোনো ইচ্ছাই ছিল না। অতএব সে জ্যোতিষী নয়, কিন্তু বাধ্য হয়েছে জ্যোতিষীর প্রফেশনটাকে অ্যাডপ্ট করার। এবং তার মূল কারণটা কি না, সংসার চালাতে হবে, হয়তো উপার্জন করতে হবে, এবং সে এই কাজটা করে এই রকম একটা পরিবেশের মধ্যে। অতএব সে কাজ চালাবার জন্য এই পরিবেশটাই তার কাছে সব থেকে উপযুক্ত। হোয়েন হি বিগ্যান লাইফ, যখন সে তার জীবনটা শুরু করেছিল, তার জীবনে সাধু হওয়ার কোনো ইচ্ছাই ছিল না। অ্যান্ড হি নিউ নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু আদার্স দেন হি নিউ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিমসেলফ নেক্সট টাইম। এবং সে এমন একটা জ্যোতিষী, খুব ইন্টারেস্টিংলি আমাদের আর কে নারায়ণ বলছেন কি, হি নিউ নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু আদার্স। সে আদৌ জানে না একটা অপরিচিত মানুষের জীবনে কি হতে চলেছে, সে কিন্তু জানেই না। দেন হি নিউ, কিন্তু সে খুব ভালোভাবেই জানে হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিমসেলফ নেক্সট মিনিট, যে তার নিজের জীবনে পরবর্তী মুহূর্তে কি হতে চলেছে সে কিন্তু এটা খুব ভালোভাবেই জানে। হি ওয়াজ অ্যাজ মাচ এ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার্স। স্ট্রেঞ্জার্স মানে হচ্ছে না জানা, আগন্তুক, এইরকম। সে আদৌ জানতো না তার ভাগ্যের যে লেখা, যে নক্ষত্রগুলো তার ভাগ্যটাকে লিখে রাখে, সেই নক্ষত্রগুলো কী, এদের অবস্থান কী, এদের পরিচয় কী, সেই সম্পর্কে জ্যোতিষীর কোনো জ্ঞান ছিল না। অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার, যেমনভাবে কিনা সে তার কাস্টমারদের জানতো না, সেই রকম। অতএব সহজ করে বলতে পারো যে এই জ্যোতিষীর কিন্তু এই রকমের ভাগ্য কি, ভাগ্যের বিধিলিখন কি, এই সম্পর্কে কোনো কিছুই সে জানে না। ইয়েট হি সেড থিংস, কিন্তু তবুও সে এমনভাবে বলে হুইচ প্লিজড অ্যান্ড অ্যাস্টোনিশড এভরিওয়ান, যে তার কাস্টমাররা সবাই কিন্তু আনন্দিত হয় এবং অবাক হয়ে যায়। দ্যাট ওয়াজ মোর এ ম্যাটার অফ স্টাডি, প্র্যাকটিস অ্যান্ড শ্রেউড গেস ওয়ার্ক। আর এটা সম্ভব হয় কেন না, ওয়াজ এ ম্যাটার অফ স্টাডি, সে কিনা তার যে কাস্টমার আছে, কাস্টমারকে ভালো করে সে অবলোকন করতে পারে। আর কি প্র্যাকটিস, সে কী বলতে হবে, অনায়াসে কেমন বলতে হবে, কখন বলতে হবে, এই জিনিসটাকে বারবার ধরে বলে বলে এমন অভ্যস্ত হয়ে গেছে যে সে ঠিক সঠিক টাইমে কাকে কী বলতে হবে সে খুব ভালোভাবেই জানে। অ্যান্ড শ্রেউড গেস ওয়ার্ক, আর সর্বোপরি বুদ্ধিমত্তাময় একটা অনুমান, অর্থাৎ সে বুদ্ধি করে, চালাকি করে অনুমান করতে পারে। অর্থাৎ এই সব কিছু করার জন্য ওই জ্যোতিষী অনেকটা সাকসেসফুল। অল দ্য সেম ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যান অনেস্ট ম্যানস লেবার অ্যাজ এনি আদার। আর ঠিক বলতে গেলে কি, একই রকমভাবে একজন মানুষ পরিশ্রম করলে যেমন তাকে পরিশ্রম করতে হয় এবং তারপরে উপার্জন করতে হয়, অনুরূপভাবে জ্যোতিষীও কিন্তু ওই রকমের পরিশ্রম করে এবং তার বিনিময়ে সে উপার্জন করে। অ্যান্ড হি ডিজার্ভ দ্য ওয়াজেস হি ক্যারিড হোম অ্যাট দ্য এন্ড অফ এ ডে। তারপরে সে যে পরিমাণ উপার্জন করে, হি ডিজার্ভ দ্য ওয়াজেস, সে যে পরিমাণ মজুরি সে তার পাওনা আর কি, বা সে উপার্জন করে, সেই পরিমাণ মজুরিকে সে বহন করে নিয়ে যায় বাড়িতে অ্যাট দ্য এন্ড অফ এ ডে, দিনের শেষে। হি হ্যাড লেফট হিজ ভিলেজ উইথাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান। সে তার গ্রাম ত্যাগ করে বাইরে বেরিয়ে আসছিল পূর্ব কোনো পরিকল্পনা ছাড়াই বা চিন্তাভাবনা ছাড়াই। যে একজন মানুষ যখন ঘর থেকে বেরিয়ে আসে, সে নিশ্চয়ই আগে থেকে চিন্তা করে কোথায় থাকবো, কী করব, কী খাবো, আমার সংসার চলবে কেমন করে। কিন্তু এই জ্যোতিষীর বোধ হয় সেই রকমের কোনো সুযোগ হয়নি। ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার, যদি সে তার বাড়িতেই থাকতো, তার গ্রামের বাড়িতেই থাকতো,
হি উড হ্যাভ ক্যারিড অন দ্য ওয়ার্ক অফ হিজ ফোরফাদার, তবে হয়তো সে তার পূর্বপুরুষদের যে কাজকর্ম সেই কাজকর্মগুলো করে সে তার জীবিকা নির্বাহ করতো। নেমলি টিলিং দ্য ল্যান্ড, হয়তো সে কী করতো না জমি কর্ষণ করতো, লিভিং সেখানেই বাস করতো, ম্যারিং বিয়ে করতো সেখানেই, রাইপেনিং ইন হিজ কর্নফিল্ড, এবং সে দেখতো তার শস্য ক্ষেতে কী করে তার শস্যগুলো পেকে যাচ্ছে, অ্যান্ড অ্যানসেস্ট্রাল হোম, এবং সে তার পৈতৃক সূত্রে পাওয়া বাড়িতেই থাকতো। অতএব তার মানে এখান থেকে বুঝতে পারছি তার যে ফোরফাদাররা সবাই কৃষিকাজ করতো। বাট দ্যাট ওয়াজ নট টু বি, দুর্ভাগ্য এটা তার ক্ষেত্রে সম্ভব হয়নি। হি হ্যাড টু লিভ হোম উইথাউট টেলিং এনি ওয়ান, তাকে তার বাড়ি ত্যাগ করে চলে আসতে হয়েছিল কাউকে না জানিয়ে। অ্যান্ড হি কুড নট রেস্ট টিল হি লেফট ইট বিহাইন্ড এ কাপল অফ 100 miles, এবং যখন সে বাড়ি থেকে বেরিয়ে আস্তে আস্তে প্রায় সে কী করছে না এ কাপল অফ 100 miles, 200 মাইল অতিক্রম করে আসবার পরে সে বিশ্রাম নিচ্ছিল। তার মানে হয়তো কোনো একটা তাগিদ ছিল, কোনো একটা কারণ ছিল যার বশবর্তী হয়ে সে ঘর ত্যাগ করছিল, এবং সে যখন ত্যাগ করে চলে আসছিল সে প্রায় 200 মাইল যায়, তারপরে সেখানে সে স্থিত হয়, মানে সেখানে সে থেকে যায়, তারপরে সে যায়নি। টু এ ভিলেজার ইট ওয়াজ এ গ্রেট ডিল, আর একজন আনপড় গ্রামবাসীর ক্ষেত্রে এটা সত্যি খুব একটা দুরূহ কাজ ছিল। অ্যাজ ইফ অ্যান ওসিয়ান ফ্লোড বিটুইন, মনে হচ্ছে সে এত দূরে চলে আসছে তার প্রকৃত বাসস্থান এবং তার অ্যাকচুয়াল যে বাসস্থান বর্তমানে যিনি এখানে আছেন আর কি, বর্তমানে যেখানে আছেন তিনি, এর মধ্যে যেন একটা বিশাল দূরত্ব রয়েছে। মনে হচ্ছে মাঝখান থেকে একটা সমুদ্র অতিক্রম করে সেই অজানা জায়গাতে চলে আসছে। হি হ্যাড এ ওয়ার্কিং অ্যানালিসিস অফ ম্যানকাইন্ডস ট্রাভেলস, কিন্তু তার একটা কী ছিল না ওয়ার্কিং অ্যানালিসিস অফ ম্যানকাইন্ডস ট্রাভেলস, সে খুব ভালোভাবে জানতো মানুষের কেন সমস্যা হয়, এবং সেই সম্পর্কে তার একটা খুব সুন্দর একটা অ্যানালিসিস বা ব্যাখ্যা ছিল। ম্যারেজ, সে বিয়ে হতে পারে, কেন বিয়ে হচ্ছে না বা বিয়ে কোথায় হবে, সমস্ত কিছুই সে খুব অনায়াসে ব্যাখ্যা করে বলতে পারতো। মানি, ফাইন্যান্সিয়াল সমস্যা, সেটাও সে বলতে পারতো ব্যাখ্যা করে। অ্যান্ড দ্য ট্যাঙ্গেলস অফ হিউম্যান টাইজ, এমনকি মানুষের যে সম্পর্ক, মানুষের যে বন্ধন, কার সঙ্গে কারকে সম্পর্ক হবে, কারকে ঝগড়া, কার কী আছে, তো মানুষে বিবাদ, তাদের মধ্যে সম্পর্ক, সব কিছুই সে খুব ভালোভাবে ব্যাখ্যা করতে পারতো। লং প্র্যাকটিস এক শার্পেন্ড হিজ পারসেপশন, আর দীর্ঘ দিনের অভ্যাস বা প্র্যাকটিস কী করছে তার যে অনুভূতিটাকে আরও তীক্ষ্ণ করে তুলছে। কাউকে দেখলে সে মোটামুটি কিছু একটা বলতে পারে। উইথিন 5 minutes, মাত্র 5 মিনিটের মধ্যেই হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং, সে বুঝতেই পারে যে কাস্টমার আসছে, তার ক্ষেত্রে কোন জিনিসটা ভুল, কোন জিনিসটা বলতে হবে, সে সব কিছুই বুঝতে পেরে যায়। হি চার্জ 3 pice পার কোশ্চেন, সে এই যে হাত দেখার সময় যে চার্জটা নেয়, মজুরিটা নেয়, সেটা হচ্ছে কি না 3 pice পার কোশ্চেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবে মাত্র 3 পয়সার বিনিময় বা 3 পাইসের বিনিময়। অ্যান্ড নেভার ওপেন্ড হিজ মাউথ টিল দ্য আদার হ্যাড স্পোকেন ফর অ্যাট লিস্ট 10 minutes, এবং সে কখনও নিজে থেকেই কিছু বলে না, এবং কম করে 10 মিনিট সে অপেক্ষা করে, যতক্ষণ পর্যন্ত না অপরজন বা কাস্টমার সে 10 মিনিট ধরে অনর্গল তার বক্তব্য বা মনের কথা বলে যাচ্ছে। অতএব কাস্টমার এলো একজন, সে তার মনের কথা 10টা মিনিট ধরে বলে যাচ্ছে, তার কী কী সমস্যা, কী কী হয়েছে, তারপরেই এই জ্যোতিষী সে তার মুখটা খুলে এবং তার ভবিষ্যৎবাণী বলেন। হুইচ প্রোভাইড হিম অ্যানাফ স্টাফ ফর এ ডজন অ্যান্সার্স অ্যান্ড অ্যাডভাইসেস, এবং ওই যে অনর্গল করে কথাবার্তা বললো, কে বললো না কাস্টমার, সেখান থেকে সে অনেক তথ্য পায়, ইনফরমেশন পায়, এবং এই তথ্যগুলো তাকে কী করে সাহায্য করে, কী করার জন্য না ফর এ ডজন অ্যান্সার অ্যান্ড অ্যাডভাইসেস, প্রায় 12টা বা 12 পিস সে প্রশ্নের উত্তর দিতে পারে, এমনকি তাদেরকে বিভিন্ন অ্যাডভাইসও দিতে পারে। হোয়েন হি টোল্ড দ্য পারসন বিফোর হিম গেজিং অ্যাট হিজ পাম, যখন সে কিনা কোনো একটা মানুষ বা কাস্টমার তার কাছে আসে, সে কী করে তার ভাগ্য বলবার আগে সে কী করে গেজিং অ্যাট হিজ পাম, তার হাতের দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকে। ইন মেনি ওয়েজ, এবং তারপরে সে বলা শুরু করে, ইন মেনি ওয়েজ ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্ট অফ ইউর এফার্ট, যে অনেক দিক থেকে তুমি যে পরিমাণ প্রচেষ্টা চালাচ্ছ তার ফল তুমি সেই রকম পাচ্ছ না। এই যে লাইনটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। 9 out of 10 ওয়ার
ডিসপোজ টু এগ্রি উইথ দেম, তার কাছে যদি 10জন কাস্টমার আসে 9জন এই কথা শুনেই তার সঙ্গে সহমত পোষণ করে। অর হি কোশ্চেন, নতুবা সে হাত দেখে সে প্রশ্ন করে, ইজ দেয়ার এনি ওমেন ইন ইউর ফ্যামিলি, তোমার পরিবারে এমন কি কোনো মেয়ে আছে? মেবি ইভেন এ ডিস্টিং রিলেটিভ, হয়তো কোনো একটা দূরবর্তী আত্মীয় হলেও হতে পারে, হু ইজ নট ওয়েল ডিসপোজ টু ওয়ার্কস ইউ, যে কিনা তোমার সঙ্গে ভালো ব্যবহার করে না, তোমার প্রতি খুব ক্রুয়েল, তোমার প্রতি খুব নির্দয়। অর হি গেভ অ্যান অ্যানালিসিস অফ ক্যারেক্টার, নতুবা সে হাতের দিকে তাকিয়ে তার চারিত্রিক গুণাবলীগুলো বলতে শুরু করে। কীরকম বলে, হয়তো তুমি খুব এনার্জেটিক, তুমি জীবনে অনেক কিছু করতে চাও কিন্তু পারো না, এই রকমের সে কথাগুলো বলা শুরু করে। মোস্ট অফ ইউর ট্রাবলস আর ডিউ টু ইউর নেচার, সে কী বলে, হ্যাঁ দেখতে পাচ্ছি যে তোমার হাতটা দেখে মনে হচ্ছে অধিকাংশ যন্ত্রণা সমস্যার মূল কারণটা হচ্ছে তোমার চারিত্রিক গুণাবলী। হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন হোয়ার হি ইজ, তুমি কেন এইরকম হতে পারো যখন কিনা স্যাটার্ন বা যে স্টার আছে, শনি স্টার, সে এই জায়গাতে অবস্থান করছে, অতএব বোধ হয় তোমার ক্ষেত্রে কিছু একটা খারাপ হচ্ছে। ইউ হ্যাভ অ্যান ইম্পিচুয়াস নেচার, তোমাকে দেখে মনে হয় খুব আবেগপ্রবণ একজন মানুষ, অ্যান্ড এ রাফ এক্সটেরিয়র, আর বাইরের দিক থেকে হয়তো খুব কঠিন মনে হয় তোমাকে, কিন্তু ভেতরের দিক থেকে তুমি খুব আবেগপ্রবণ। দিস এন্ডিয়ার্ড হিম টু দেয়ার হার্টস ইমিডিয়েটলি, আর যখন এই সমস্ত ভবিষ্যৎবাণীগুলো করা হয় তখন তার কাস্টমারগুলো তাকে নিজের বা আপন ভেবে নেয় এবং আরও অনেক কিছু হয়তো বলে দেয়। ফর ইভেন দ্য মাইল্ডেস্ট অফ আস লাভস টু থিঙ্ক, এমনকি আমাদের মধ্যে সব থেকে নরম ব্যক্তি সেও চিন্তা করতে ভালোবাসে নিজের সম্পর্কে, কী ভেবে, দেখ হি হ্যাজ এ ফরবিডিং এক্সটেরিয়র, যে তার বাহ্যিক কোয়ালিটিগুলোকে সবাই ঠিকঠাক করে গ্রহণ করে না বা পছন্দ করে না। দ্য নাট ভেন্ডর ব্লিউ আউট হিজ ফ্লেয়ার অ্যান্ড রোজ টু গো হোম, এবার এই যে বাদাম বিক্রেতা তার সমস্ত বিক্রি করার কাজ শেষ এবং সে কী করছে, রোজ টু গো হোম, তার জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে বাড়ি যাওয়ার জন্য। দিস ওয়াজ এ সিগন্যাল ফর দ্য অ্যাস্ট্রোলজার টু বান্ডেল আপ টু, এমনকি এটাও ছিল একটা ইঙ্গিত যে সাধু বা জ্যোতিষী সেও যেন তার জিনিসপত্র বান্ডেল আপ করে নেয়, গুছিয়ে নেয় বাড়ি যাওয়ার জন্য। সিন্স ইট লেফট হিম ইন ডার্কনেস, কারণ এই আলোটা নিভে গেলে সেখানে আর কোনো আলো থাকবে না, সে অন্ধকারের মধ্যেই থাকবে, এক্সেপ্ট ফর লিটিল স্যাপ্ট অফ গ্রিন লাইট, শুধুমাত্র একটা হালকা সবুজ আলোর যে স্ফুলিঙ্গ ছাড়া, হুইচ স্ট্রেট ইন ফ্রম সামহোয়ার, যে আলোটা তার কাছে আসছে কোনো একটা দূরবর্তী জায়গা থেকে, অ্যান্ড টাচ দ্য গ্রাউন্ড বিফোর হিম, এবং সেই আলোটার ফোকাস তার ঠিক দোকানের সামনে এসে পড়ছে। হি পিকড আপ হিজ কাউরি সেলস, সে সেই সময় তার যে কড়িগুলো ছিল সে গুছিয়ে নেয়, অ্যান্ড প্যারাফার্নালি, এবং ব্যবসায়িক যা ইকুইপমেন্ট ছিল যন্ত্রপাতি সেগুলো গুছিয়ে নেয়, অ্যান্ড ওয়াজ পুটিং দেম ব্যাক ইনটু হিজ ব্যাগ, এবং সেগুলোকে এক এক করে ব্যাগের মধ্যে রেখে দেয়। হোয়েন দ্য গ্রিন শ্যাফট অফ লাইট ওয়াজ ব্লোটেড আউট, আর সেই সময় গ্রিন আলোর যে ফোকাসটা সে নিভু নিভু ভাবে নিভছে জ্বলছে এইরকম একটা অবস্থা। হি লুকড আপ, সে সেই সময় উপর দিকে তাকায়, অ্যান্ড স এ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম, এবং দেখে যে তার সামনে একজন মানুষ দাঁড়িয়ে আছে। হি সেন্সড এ পসিবল ক্লায়েন্ট, সে তখন ভাবে যে নিশ্চয়ই তার কোনো একটা সম্ভাব্য কাস্টমার হবে। অ্যান্ড সেড, বলে, ইউ লুক সো কেয়ার ওর্ন, তোমাকে এত বিধ্বস্ত মনে হচ্ছে কেন? ইট উইল ডু ইউ গুড টু সিট ডাউন ফর এ হোয়াইল অ্যান্ড চ্যাট উইথ মি, আর তুমি যদি এখানে কিছুক্ষণ সময়ের জন্য বসো এবং আমার সঙ্গে কথাবার্তা বলো, আমি বলছি তোমার কিন্তু ভালো হবে। দ্য আদার গ্রাম্বল্ড সাম ভেগলি রিপ্লাই, তখন অপর ব্যক্তিটি কিছু অস্পষ্টভাবে কিছু একটা উত্তর দিল। দ্য অ্যাস্ট্রোলজার প্রেসড হিজ ইনভাইটেশন, তখনও পর্যন্ত জ্যোতিষী তাকে আমন্ত্রণ করছিল, তাকে বলছিল তুমি আমার দোকানের সামনে আসো, আমি তোমার সম্পর্কে ভবিষ্যৎবাণী বলতে পারবো। হোয়ার আপন দ্য আদার থ্রাস্ট হিজ পাম আন্ডার হিজ নোজ, আর সেই সময় এই লোকটা সে কী করে তার হাতটাকে সরিয়ে তার নাকের মধ্যে নিয়ে চলে আসে এবং বলে, ইউ কল ইউর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, তুমি কি নিজেকে জ্যোতিষী মনে করো? দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ড চ্যালেঞ্জড, তখন অ্যাস্ট্রোলজার নিজেকে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে বলে মনে করে এবং বলে, টিল্টিং দ্য আদার্স পামস টুয়ার্ডস দ্য গ্রিন শ্যাফট অফ লাইট, এবং তৎক্ষণাৎ টেনে নেয় ওই কাস্টমারের হাতটাকে ওই সবুজ আলোর ফোকাসের মধ্যে।
বলা শুরু করে ইয়োর্স ইজ এ নেচার, হ্যাঁ দেখতে পাচ্ছি তোমার যা প্রকৃতি না, অতএব সে কিন্তু পূর্ণাঙ্গ বাক্য শেষ করতে পারেনি। তখন কি করে ওই কাস্টমারটা তাকে ইন্টারাপ্ট করে, ও স্টপ দেখ দ্য আদার সেক্স। তখন সেই কাস্টমারটা বলে থামাও এইসব বাজে কথা থামাও, টেল মি সামথিং ওয়ার্থ হোয়াইল, যদি বলতেই হয় তবে আমাকে কিছু গুরুত্বপূর্ণ কিছু বলো। এটাই ছিল আজকের ফার্স্ট পার্ট। এরপরে আমরা সেকেন্ড পার্ট করব। তো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, শেয়ার করো।